কি হয়েছে রজনীগন্ধা? কাঁদছেন কেন? জান্নাত অভিমানী গলায় বলল, আপনি মা বাবার সাথে কেন দেখা করেন না? তারা ভাবে আমার জন্যই আপনি। কথার মাঝেই জান্নাকে চুপ করায় সারহান। তার চোখের পানি শুষে নেয় নিঃশব্দে। ক্লান্ত গলায় বলল, মায়ের কথায় রাগ করবেন না, বয়স হয়েছে তার। আর আমি তো আপনার জন্য বাড়িতে আসি, না হলে এই বাড়িতে আসার কোনো ইচ্ছে আমার নেই। আমার ঘুম এখনো পূর্ণ হয়নি রজনীগন্ধা। আপনাকে বলেছি না আমি আসলে ঘর থেকে বের হবেন না। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। মানুষের মাংসের বিরিয়ানি খেয়েছিস কখনো? রাফাতের এমন প্রশ্নে হকচকিয়ে উঠে ইশাক। মুখে ভয়ে ছাপ এঁকে ভীত চোখে তাকায় রাফাতের দিকে। বারে চলছে ইন্ডিয়ান ক্লাসিক গান। চারদিকে ঝিলমিলে আলো। কেউ পানে ব্যস্ত তো কেউ গানে। আর কেউ বা পৃথিবীর সবচেয়ে নিখুঁত নেশায় বুধ, মানে নারীতে। নিজেকে নিয়ে ব্যস্ত সবাই। অন্যের কথা শোনার বা জানার আগ্রহ কারও নেই। জলজলে চোখে তাকিয়ে ভাঙা হাসে রাফাত। ঘাড় নিচু করে চাপা গলায় বলল, হিউম্যান প্লাস কিন্তু মিষ্টি হয় জানিস তো, যেমনটা জীবন্ত নারীদের স্বাদ হয়। কথা শেষ করেই শব্দ করে হেসে উঠে রাফাত। ভীত সন্ত্রস্ত ইশাক আজ প্রথম রাফাতের সাথে বারে এসেছে, কিন্তু এখনো কিছু ছুঁয়েও দেখেনি। কিন্তু এর মাঝেই 2 প্যাক ওয়াইন গেলা হয়ে গেছে রাফাতের। আর তার এই অস্বাভাবিক কথায় আরও আঁতকে ওঠে ইশাক। ব্যগ্র হয়ে বলল, নেশা চড়েছে তোর মাথায়, চল এখান থেকে। কিসের আবল তাবল বলছিস? রাফাত নেশার্ত কণ্ঠে বলল, সত্যি বলছি, আজকের ব্রেকিং নিউজ দেখিসনি? আজ একটা লাশ পাওয়া গেছে, প্রায় 10-এর অধিক টুকরো হয়েছে, আর এবার মেয়ের লাশ। ইশাক ঘন ঘন শ্বাস নিতে থাকে। গত 5 মাসে তাদের এলাকায় 2টো খণ্ডিত লাশ পাওয়া যায়। দুটোই মেয়েদের লাশ। পুলিশের তৎপরতা বেড়েছে 3 গুণ হারে। তবুও কোনো কাজ হচ্ছে না। ইশাকদের ঠিক পেছনে টেবিলে কালো হুডিতে বসে আছে কেউ। লাশের কথা শুনতেই তার বৃদ্ধা আঙুলে কম্পন শুরু হয়। চোখ হয়ে উঠে জ্বলন্ত দাবানল। কালো বুট পরা পায়ে গটগট করে বেরিয়ে আসা অন্ধকার রাতের সেই মিথ্যে আলোর ঝলকানির এক সুখময় বিভৎস জাহান্নাম থেকে, যেখানে শুধু চলে মস্তিষ্কের বেহায়াপনা। ঘড়ির কাঁটা চলছে। আকাশে উঠেছে কুসুম রঙের চাঁদ। কাঁঠাল গাছটার পাতার ফাঁক দিয়ে সে চাঁদের আলো গলে পড়ছে জানালার গ্রিল ভেদ করে। ক্ষণে ক্ষণে হালকা নাতিশীতোষ্ণ বাতাসে উঠছে পর্দা। ভেসে আসছে এক অদ্ভুত আওয়াজ। নৈশব্দ রাতের বুক চিড়ে সেই শব্দ বাতাসে আলোড়ন সৃষ্টি করছে। চাঁদের আলোয় আর কিছু স্পষ্ট না হলেও বিছানায় শুয়ে থাকা অবর্ণনীয় সৌন্দর্যের অধিকারী মেয়েটির উন্মুক্ত ওদরটা স্পষ্টত। এলোমেলো হয়ে বিছানায় শুয়ে আছে সে। তার মেদহীন ফর্সা ওদরে চাঁদের আলো যেন খেলছে। ছড়ানো চুলগুলো মুখের অনেকাংশ ঢেকে রেখেছে। চকিতে কানের মধ্যে ডোরবেলের আওয়াজ আসতেই ছট করে উঠে বসে সে। একটু ধাতস্থ হয়ে নিমিঝিমি 2 চোখের পাতা প্রশস্ত করে আরেকবার সে আওয়াজ শোনার চেষ্টা করে। আবারও কানে ডোরবেলের আওয়াজ আসতেই ব্যস্ত হয়ে পা বাড়ায় রুমের বাইরে। দরজা খুলতেই দেখে 2টো গভীর চোখ তার দিকে তাকিয়ে আছে। নিঃশব্দে নিঃশ্বাস ফেলে জান্না। সারহান নির্নিমেষ তার 2 ঈগল চোখ দিয়ে তাকিয়ে আছে জান্নার দিকে। চেহারায় কোনো অভিব্যক্তি করল না সারহান, কিন্তু তার নেশার্ত 2 চোখের ভাষা বুঝতে দেরি হল না জান্নার। সারহান ভেতরে এসেই পরম আবেশে 2 বাহুতে আবদ্ধ করে জান্নাকে। এক দীর্ঘ শীতল নিঃশ্বাস বেরিয়ে আসে জান্নার স্মরণালী বেয়ে। ঘড়ির কাঁটা তখন 3টের ঘরে, কিন্তু জান্নাত জানে বাকি রাত আজ আর সে ঘুমোতে পারবে না। সকালে ঝোঁকে পানি না থাকে পানি নিতে রান্নাঘরে আসে জান্না। খিদেও পেয়েছে জোরালোভাবে। কিচেন ক্যাবিনেট খুলে ড্রাই ফ্রুট বের করতে গেলেই তার মাথার কাপড় সরে যায়। ভেজা চুলের পানিতে চপচপ করছে কোমরের ভাঁজ। তার ফর্সা উন্মুক্ত পিঠের অংশে কামুক দৃষ্টিতে তাকিয়ে আছে সেরাজ। নিষ্পলক সেই দৃষ্টি, যেন কোনো শিকারী বাঘ চেয়ে আছে কোনো হরিণের দিকে। শুভ্রার কথা কানে আসতেই সপ্রতিভ হয় সেরাজ। জান্নাত চকিতে পেছনে ফিরেই ননদ আর তার স্বামীকে দেখে ঘাবড়ে যায়। শশব্যস্ত হয়ে কাপড় টেনে দীর্ঘ করে ঘোমটা টানে। শুভ্রা কর্কশ গলায় বলল, এখানে কি করছো তুমি? সেরাজ চোখ পিটপিট করে কয়েকটা ফাঁকা ঢোক গিলে, যেমনটা একটু আগে জান্নাকে দেখে গিলছিল। চোখ লুকিয়ে তটস্থ হয়ে রান্নাঘর থেকে বের হয় সেরাজ। সেরাজ বের হতেই সেখানে এসে হাজির হয় অন্তরা বেগম। জান্নাকে দেখে বুঝতে বাকি রইল না কাল রাতে তার ছেলে এসেছে। মেঘের মতো গর্জন করে বললেন, আসতে না আসতেই ঘরে ঢুকিয়ে ফেলেছিস আমার ছেলেটাকে, বশ করে রেখেছিস তাই না?
মায়ের কথায় বাধা দিয়ে শুভ্রা বলল, এসব কি বলছো তুমি? বুঝতে পারছিস না, ছেলেটা আমার দুদিনের জন্য আসে, আর এই নাগিন আমার ছেলেটাকে ঘর থেকেই বের হতে দেয় না। বিয়ের পর থেকে যতবারই আসে মা বাবার সাথে কোনো কথাই বলে না। সারাদিন কি করে ঘরের ভেতর। শুভ্রা বিরক্তি নিয়ে বলল, উফ মা, চুপ করবে তুমি? সারহান উঠে যাবে। যান না, তুই ঘরে যা। জান্না নিঃশব্দে মাথা হেলায়। ঘরে এসে সারহানের পায়ের কাছে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। গভীর তন্দ্রায় নিমগ্ন সারহানের কানে পৌঁছয় জান্নায়ের কান্নার স্বর। ক্লান্ত শরীরে উঠে বসে, তার গভীর চোখ দুটো পরিশ্রান্ত। জান্নায়ের কাছে এসে শান্ত দৃষ্টিতে তাকায়। মৃদু হাসে সারহান, আর ভাবে মেয়েরা শুধু কাঁদতেই জানে। জান্নায়ের শাড়ির আঁচল ভেদ করে তার পেটে হাত রাখে সারহান। তাতে বল প্রয়োগ করেই জান্নাকে নিজের বক্ষস্থলে নিয়ে আসে। তার মাথার ওপর থেকে ঘোমটা সরিয়ে ভেজা চুলে ঘ্রাণেন্দ্রিয় গুঁজে দেয়। শান্ত গলায় প্রশ্ন করে, কি হয়েছে রজনীগন্ধা? কাঁদছেন কেন? জান্না অভিমানী গলায় বলল, আপনি মা বাবার সাথে কেন দেখা করেন না? তারা ভাবে আমার জন্যই আপনি। কথার মাঝেই জান্নাকে চুপ করায় সারহান। তার চোখের পানি শুষে নেয় নিঃশব্দে। ক্লান্ত গলায় বলল, মায়ের কথায় রাগ করবেন না, বয়স হয়েছে তার। আর আমি তো আপনার জন্য বাড়িতে আসি, না হলে এই বাড়িতে আসার কোনো ইচ্ছে আমার নেই। আমার ঘুম এখনো পূর্ণ হয়নি রজনীগন্ধা। আপনাকে বলেছি না আমি আসলে ঘর থেকে বের হবেন না। জান্না অনুযোগের গলায় বলল, ঘরে পানি শেষ হয়ে গিয়েছিল তাই। বুঝলাম, বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। ঘুমাবেন না? সারহান অধর কোণে হেসে ফিচেল গলায় বলল, ঘুমোতে দিলেন কই? না রাতে, না এখন। পকেটে দু হাত ভরে হেলতে হেলতে ওয়াশরুমের দিকে পা বাড়ায় সারহান। ভারী গলায় বলল, টাওয়ালটা নিয়ে আসুন রজনীগন্ধা। সারহান ওয়াশরুমে ঢোকে। সারহান তার সব কিছুই পরিপাটি পছন্দ করে। সে বাড়ি থেকে গেলেই তার সমস্ত জিনিস পরিষ্কার করে আলাদা করে রাখে জান্না। ড্রয়ার খুলে টাওয়াল নিয়ে ওয়াশরুমের দরজায় নক করে জান্না। সারহান হালকা দরজা খুলে টাওয়াল নিতে গিয়ে জান্নায়ের হাত ধরে টেনে তাকেও ভেতরে নিয়ে যায়। খাবার টেবিলে বসে আছে সারহান। তার তীক্ষ্ণ ক্ষিপ্র দৃষ্টি তার মায়ের দিকে। মাথার উপরে অনবরত ঘোরা ফ্যানের শব্দ ভেদ করে সারহানের ওই তীক্ষ্ণ নজর অন্তরা চোখ এড়াল না। সারহানকে এই বাড়ির সবাই ভয় পায়, কেউ কেউ অবচেতন মনেও। ভুলেও তাকে রাখানো দুঃসাহস কেউ করে না। গরমের মাত্রা বেড়েই চলছে। সারহান একদম গরম সহ্য করতে পারে না। শুভ্রা ভাইয়ের জন্য আইস ট্রে এনে রাখে। গম্ভীর গলায় অন্তরাকে প্রশ্ন করে সারহান। কি বলছেন আপনি জান্নাকে? অন্তরা চোরা চোখে তাকায়। ক্ষীণ নিঃশ্বাস নেন তিনি, যেন নিঃশ্বাসের শব্দে সারহানের হিংস্র থাবার কবলে পড়বেন তিনি। নিজের ছেলেকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন অন্তরা আর জমির। ছেলের স্বভাব বরাবরই ভয়ঙ্কর। তার চলার গতি, ব্যবহার, চোখের দৃষ্টি, অভিব্যক্তি সবকিছুই যেন তেজস্বীয়তায় ভরা। তাই তো ছেলের নাম রেখেছেন সারহান, যার অর্থ নেকড়ে বাঘ, হিংস্রতা যার নখদর্পণে। সারহান নিঃশব্দে উঠে দাঁড়ায়। আইসট্রে থেকে বরফ নিয়ে তা একটা বাটিতে ঢালে। অন্তরা ডান হাত তুলে তাতে আলতো চুমু খায়। বিস্মিত নজরে তাকায় অন্তরা। ঝড় আসার পূর্বাভাস পাচ্ছেন তিনি। সারহান অন্তরা সেই হাত বাটির বরফে ঠেসে ধরে। অন্তরা নড়তে গিয়েও নড়লেন না। শুভ্রা আগাতে গিয়েও পিছু হটে। জমির বসেছিল কাউচে। সকালবেলার দেশীয় তাজা খবরে ভরপুর সংবাদপত্র ঘ্রাণেন্দ্রিয় পর্যন্ত উঠিয়ে চশমার ফাঁক গলিয়ে সারহানকেই দেখছিলেন। ছেলের এখনো কাজে হকচকিয়ে উঠে দাঁড়ান তিনি। অন্তরা ভীত চোখে তাকিয়ে আছে। সারহান হালকা ঝুঁকে থমথমে গলায় বলল, আমি তো বিয়ে করতে চাইনি, আপনারা আমাকে বিয়ে করিয়েছেন। নট অলরেড হার। বরফ পানিতে অন্তরার কোঁচকে যাওয়া চামড়ার হাত অসাড় হয়ে আসছে, তবু সে স্থির। সারহানের পাশেই বসে আছে জান্না। বিষণ্ণ মুখ তার। সারহান এক পা বিছানায়, আরেক পা ফ্লোরে রেখে জান্নার দিকে মুখ করে বসে আছে। এক হাতে পরোটা আর অমলেট, তা থেকে একটু একটু করে জান্নায়ের মুখে দিচ্ছে সারহান। ধীর গলায় সারহান বলল, কি হয়েছে আপনার? এতদিনে আপনার অভ্যেস হয়ে যাওয়ার কথা। আমাদের বিয়ে হয়েছে প্রায় 1 বছর। আমাকে এখনো হজম করতে পারেন না আপনি? আপনি তো ছোট নন। জান্না নির্লিপ্ত। সারহান জান্নায়ের মুখে পরোটা দিতেই অমলেটের খানিকটা অংশ তার ঠোঁটের পাশে লেগে যায়। মিচকি হাসে সারহান। ঘাড় হেলিয়ে জান্নায়ের ঠোঁটের পাশ থেকে সেই অংশই অবলেহন করে সারহান। বিচলিত হয় না জান্না। সারহানের অভ্যেস সম্পর্কে সে অবগত। যে কয়েকদিন সে বাড়িতে থাকে, জান্না তার কাছে একটা পুতুল ছাড়া কিছুই নয়, যাকে সে ইচ্ছে মতো ব্যবহার করে। খাওয়া শেষে উঠে দাঁড়ায় সারহান। আয়নায় নিজেকে ঠিক করে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়।
সারহানের এই অতর্কিত ভালোবাসার অত্যাচারেই ক্ষণে ক্ষণে মরে যান না। সারহানকে বাইরে যেতে দেখে উঠে দাঁড়ায় সে, ব্যস্ত গলায় প্রশ্ন ছুড়ে। কোথায় যাচ্ছেন? সারহান স্মিত হাসে, হাতে থাকা কালো রঙের হাতঘড়িতে চোখ বোলায়, শান্ত ও কোমল গলায় বলল, বাইরে 3 ঘন্টার মধ্যে ফিরে আসছি আমি। দরজার কাছে গিয়ে থমকে যায় সারহান। ত্রস্ত পায়ে পেছন ফিরে এসে চাপটে ধরে জান্নাকে। দীর্ঘ সময় নিয়ে চুমু খেল তার ঠোঁটে, বিগলিত হেসে বলল, আমার মিষ্টি বউটায়। জান্নার শরীর ঝনঝনিয়ে উঠে এই কথায়। দীর্ঘ সময়ের প্রতিক্রিয়া শেষে বিছানা থেকে উঠে আসে সারহান। ফ্রেশ হয়ে নিজের অ্যাশ কালারের শার্ট গায়ে জড়ায়। বিছানায় এলোমেলো হয়ে বসে আছে ম্যাগনোলিয়া। তার বুকের কাপড় বিছানায় পড়ে আছে, তা উঠিয়ে কোনোরকম কাঁধে রাখে। সারহানের দিকে আস্ত নজর দিয়ে রেখেছে, লোলুপ সে দৃষ্টি। সারহান ভাঁকা হেসে ফিচেল গলায় বলল, এভাবে কেন তাকিয়ে আছে? 2 ঘন্টায়ও কি মন ভরেনি? ম্যাগনোলিয়া কোমর গলায় প্রশ্ন করল। কাল রাতে এসেছো? সারহান বিক্ষিপ্ত চোখে তাকায়। ম্যাগনোলিয়া গম্ভীর মুখে বলল, এতদিন কোথায় ছিলে? সারহান চোখের কোণ ক্ষীণ করে তাকায়। কাউকে উত্তর দেওয়ার অভ্যেস সারহানে নেই। তার নির্লিপ্ততায় ফের প্রশ্ন করে ম্যাগনোলিয়া। এই জন্যই তোমার বউ আজ স্কুল আসেনি? সারহান নাকের ডগা ফোলায়, অশান্ত তার চাহনি। উঠে দাঁড়ায় ম্যাগনোলিয়া, ক্ষীণ গলায় বলল, কি পেয়েছো ওই মেয়ের মধ্যে যে এখনো ওকে ছাড়ছো না? সারহান শান্ত গলায় বলল, She is my red wine. She is my obsession. I'm addicted to it. গনগনে গলায় ম্যাগনোলিয়া বলল। তাহলে আমি? অধর ছড়িয়ে ক্ষিপ্র হাসে সারহান। তার চোখের দৃষ্টিতেই যেন শ্বাস আটকে আসছে ম্যাগনোলিয়ার। ভয়ঙ্কর সেই চাহনি উপেক্ষা করতে পারে না সে। দুম দুম করতে থাকে তার বুক। অতি স্বাভাবিক কণ্ঠে সারহান বলল, কিট কাঁচের জারে থাকুক আর নর্দমায় কিট কিটি হয়, তা কখনো প্রজাপতি হয় না। ফুসলে উঠে ম্যাগনোলিয়া বলল, সারহান, নো সাউন্ড। আমার বউয়ের সাথে নিয়ে তুলনা করবে না। এমন কি আছে ওই ষোড়শীর কাছে? তুমি তো বেশি দিন কোথাও টিকতে পারো না, তাহলে 1 বছর ধরে কি করে ওর সাথে আছো? ঠোঁটের কোণ বাঁকায় সারহান, চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা। রহস্য গলায় বলল, জান না, সে তো অ্যাডিকশন আবার। যতদিন তার শ্বাস ততদিন তার বাস। আমার ভালোবাসায় তার সর্বনাশ। গট ইট? ফোঁস ফোঁস করতে থাকে ম্যাগনোলিয়া। সারহান এক টানে ম্যাগনোলিয়াকে নিজের কাছে নিয়ে নেয়। মেয়েটার শরীরে এখনো সারহানের গায়ের গন্ধ লেগে আছে। কিছুক্ষণ তার সারা শরীরে নিজের হাতের বিচরণ করে সারহান। জান্না ছাড়া এই প্রথম কোনো মেয়েকে বিছানায় কার্যসিদ্ধির পরেও ছুঁয়েছে সে। ম্যাগনোলিয়ার গালের 2 পাশ চেপে ধরে গাঢ় গলায় বলল, বাই সুইট হার্ট। সারহান যেতেই পাগলের মতো আচরণ শুরু করে ম্যাগনোলিয়া। সে কিছুতেই চাইছিল না সারহান তাকে ছেড়ে চলে যাক। আয়নার সামনে গিয়ে বুকের উপর থেকে শাড়ির আঁচলটা ফেলে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সে। রাগে তার শরীরের প্রতিটা লোমকূপ জ্বলে যাচ্ছে। কিসের কমতি তার মাঝে? কেন সারহানকে বশ করতে পারে না সে? গত 3 মাস ধরে সারহানের বিছানা সঙ্গী ম্যাগনোলিয়া। একটা চার্চে পরিচয় হয় সারহানের সাথে তার। প্রথম দেখায় ঘোর লেগে যায় সারহানের ব্যবহারে। নেশার তো 2 নয়ন আর শরীর যেন কিছুতেই মানছে না। ম্যাগনোলিয়ার বিয়ে হয়েছিল, স্বামীর সাথে বনিবনা না হওয়ায় 6 মাসের মাথায় ডিভোর্স হয়। সারহানের সাথে কাটানো মুহূর্তগুলো সে ভুলতে পারে না। যতক্ষণ তার সাথে থাকে যেন স্বর্গীয় সুখে সে ভাসতে থাকে। নিজের স্বামীর কাছেও এতটা সুখ সে কখনো পায়নি। সারহানের ভাগ সে কাউকে দিতে চায় না, নিজের করে চায় তাকে। কিন্তু জান না, এই মেয়েটা কি জাদু করেছে সারহানকে সে ভেবে পায় না। রোজকার মতোই আজ সারহান ছিল না। এত কম সময় কখনো সারহান তার সাথে অতিবাহিত করেনি, কিন্তু আজ ঘরের সবকিছু এলোমেলো করে সেখানেই বসে পড়ে ম্যাগনোলিয়া। তার পিপাসার্ত দেহ পিঞ্জর এখনো সারহানকে পান করার জন্য আকুলি বিকুলি করছে। পুরো একটা রাত কেন সে সারহানকে পায় না? এই ঘণ্টাখানেকের সময় তার কাছে কিচ্ছু নয়। সারহানকে তার পুরো দমে চাই, পুরো। সারহানের গায়ের সাথে লেপ্টে আছে জান্না। দুপুরের দিবাকর হেলতে শুরু করেছে। ঝলমলে রোদ ধীরে ধীরে নিষ্প্রভ হচ্ছে। জানালা দিয়ে যেটুকু রোদ ভেতরে আসতো তা এখন আর আসছে না। সূর্যের হেলে পড়ায় তার দীপ্ততা পথ বদলাচ্ছে। একটু পরপর উষ্ণ বাতাসে পটপট করে উঠছে জানালার পর্দা। জানালার সাথেই কাঁঠাল গাছ। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই কাঁঠাল, নারকেল, সুপারি আরও নানা ধরনের গাছ থাকেই। সারহানদের বাড়িটি পুরোপুরি গ্রামীণ নয়, জেলা শহরে, তাই তার আশেপাশে আধুনিকতার ছোঁয়াও বিদ্যমান। কাঁঠাল গাছের গোল গোল পাতার ফাঁকে বসে আছে 2টো পাখি।
সারহান নির্নিমেষ সেদিকে তাকিয়ে আছে। নিজের শরীরে অপ্রত্যাশিত স্পর্শে একদম চক্ষু শুল সারহানের। ঘনিষ্ঠ মুহূর্ত তার শরীরে হাত দিতে ভয় পায় জান্না, তাই যখন সে সুযোগ পায় তা লুফে নেয় সে। সারহানের গলার কাছে মুখ নিয়ে রেখেছে জান্না। তার শরীরে চন্দন আর গোলাপের মিশ্রিত নির্যাসের গন্ধে পাগল হয়ে যায় জান্না। আলতো করে নিজের হাত রাখে সারহানের বুকের উপর, অনুরক্তি সুরে বলল, আপনি কি আজ চলে যাবেন? সারহান জানালার বাইরে নজর রেখেই বলল, আমি চলে গেলে আপনি খুশি হবেন? এভাবে কেন বলছেন? সারহানের যে হাতের উপরে জান্না তার মাথা রেখেছে, তার পাঞ্জা জান্নাইয়ের কোমরে। স্বাভাবিক অভিব্যক্তির সারহান তার পেশিবহুল হাতের থাবা কঠিন করতে থাকে। এতে করে জান্নাইয়ের নরম শরীরে তার নখ গেঁথে যেতে থাকে। ঈষৎ কঁকিয়ে উঠে জান্না। এক ঝটকায় জান্নাকে নিচে ফেলে তার উপরে সম্পূর্ণ ভর ছেড়ে দেয় সারহান। সারহানের চোখের ভয়ঙ্কর চাহনিতে জান্নাইয়ের বুঝতে বাকি রইল না তার সাথে কি হতে চলেছে। এক ভয়ঙ্কর সুখময় যন্ত্রণা। আপনাকে আম্মা কিছু বলেছে? সারহান তার ভেজা চুল মোছায় ব্যস্ত। জান্না অদ্ভুতভাবে তাকিয়ে আছে। লোকটার এই বুকে কি আছে জান্না জানে না। এত যন্ত্রণাও কি করে সুখ খুঁজে পায় সে? সারহানের স্পর্শে ক্ষণে ক্ষণে যেন নিজেকে হারায় জান্না। লোকটার এই চাহনিতে প্রথম দেখায় নিজেকে শোভেছে সে। এক অবিশ্বাস্য, অপ্রতিরোধ্য, অগ্রাহ্যপূর্ণ চোখের দীপ্ততা, যেন ওই চোখেই জান্না তার সর্বনাশ দেখেছে। ওই ফর্সা সুদীর্ঘ বক্ষদেশে নিজের কবর খুঁড়ে রেখেছে। সারহানের ওই নিঃশ্বাসেই যেন নিজের প্রাণ বায়ু মিশিয়েছে সে। জান্নায়ের কথায় প্রত্যুত্তর করে সারহান। কোন বিষয়ে? জান্নাত ছোট্ট দম ফেলে। ইতস্তত বোধ করে সে। লজ্জায় মিশ্রিত গলায় বলল, আম্মা বাচ্চার কথা বলেছে? হট্ট হাসিতে ফেটে পড়ে সারহান। হেসে হেসে বলল, কি বলেছে বাচ্চা? জান্না নিঃশব্দে নিঃশ্বাস ফেলে। তার চোখে মুখে আতঙ্ক। জান্নায়ের সামনে দাঁড়িয়ে ট্রাউজারে দু হাত গুজে শক্ত হয়ে দাঁড়ায় সারহান। গম্ভীর গলায় প্রশ্ন ছড়ে, কত বয়স আপনার? জান্না একটু সময় নিয়ে মিয়ে গলায় বলল, 16। বাঁকা হাসে সারহান। শক্ত গলায় বলল, নো, 15+। আরো 4 মাস বাকি 16 হতে। জান্না কোনো প্রতিক্রিয়া করল না। সে চুপচাপ রইল। সারহান তার পাশে বসে ফিচেল হেসে বলল, আপনি তো বাচ্চা। এই বয়সে মেয়েরা কি মা হয়, প্রেমিকা হয়? কিন্তু আপনি তো বউ হয়ে গেলেন রজনীগন্ধা। তাচ্ছিল্যপূর্ণ হাসে জান্না। বাচ্চা, আসলেই বাচ্চা। এই বাচ্চাকেই বিয়ের প্রথম রাত থেকেই তার স্বামীর পৈশাচিক খিদে মেটাতে হয়েছে। তখন কি সে বড় ছিল? বিছানায় সোজা মাথা রাখে সারহান। গম্ভীর গলায় জিজ্ঞাসা করল, আপনার পড়ালেখার কি খবর? সারহান জান্নায়ের পড়ালেখায় সদা তৎপর। এখানে না থাকলেও সবসময় তার পড়াশোনার খবর রাখে। জান্না মৃদু গলায় বলল, ভালো। কি হতে চান ভবিষ্যতে? ডক্টর। হা হা করে হেসে ওঠে সারহান। জান্না অবাক হয়। সারহান কখনো তাকে এই প্রশ্ন করেনি। ভীত গলায় জান্না বলল, হাসছেন যে? সারহান বাঁকা হেসে হেয়ালি গলায় বলল, যে মেয়ে রক্ত দেখে কেঁদে বুক ভাসায় সে হবে ডক্টর? জান্না সলজ্জ চোখ দুটো অবনত করে। সে জানে সারহান কেন এই কথা বলেছে। বিয়ের প্রথম রাতে ব্লিডিং দেখে সেই রাতে বাকিটা সময় শুধু কেঁদেছে জান্না। সারহান এখনো মাঝে মাঝে সেই কথা বলে তাকে খেপায়। প্রথম প্রথম সবকিছু অসহ্যকর লাগত। ধীরে ধীরে সারহানের অভ্যেসে পরিণত হয়েছে জান্না। এখন যন্ত্রণার চেয়ে সুখটা অনুভূত হয় বেশি তার। সারহানকে কাছে পাওয়ার তীব্র বাসনা তার মনে সদা জাগ্রত। অবশ্য সবসময় না হলে যেটুকু সময় সারহান জান্নাহের কাছে থাকে তাকে নিরাশ করে না। সারহানের ভালোবাসায় তৃপ্ত জান্না। খাওয়ার টেবিলে সারহান, তার দিকেই সকলের উৎসুক নীরব দৃষ্টি। সারহানের সেদিকে ভ্রুক্ষেপও নেই। নিজেকে সে অনেকটা জঙ্গলের রাজা ভাবে। সবার দিকে তাকিয়ে চাপা সুরে দ্বিধান্বিত হয়ে শুভ্রা বলল, তোকে একটা কথা বলবো? সারহান অস্ফুট কণ্ঠে বলল, বলো। শুভ্রার ঢোক গেলে জড়ানো গলায় বলল, বলছিলাম যে এবার না হয় জান্নাকে সাথে নিয়ে যা। বিদ্রুপূর্ণভাবে অধর বাঁকায় সারহান। ভ্রু কুঞ্চি করে সহজ গলায় বলল, কি? ফাঁকা ঢোক গিলে শুভ্রা মিয়ে গলায় বলল, ও তো সারাদিন একাই থাকে, আর তুইও, তাই বলছিলাম। সারহান ফোঁস করে বলল, তুমি নিশ্চয়ই জানো আমি কি কাজ করি। আমি তো ফ্ল্যাটে তেমন থাকি না, রাতে ফিরি। এমনও হয় 3-4 দিন ফ্ল্যাটে চৌকাঠো মারায় না। সেখানে জান্নাকে নিয়ে কি করবো আমি? শুভ্রা ঠোঁট চিপে ধাতস্থ হয়ে কিছু বলতে যাবে তার আগেই সারহান বলল, জান্না, এখানে থাকলে তোমাদের সমস্যা হয় তাই না? নিজের ঘর সামলাও আপু।
তোমরা ভালো করেই জানো সারহানা জিনিসে কেউ হাত দিলে তার পরিণতি মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর হয়। জানা এখানেই থাকবে, এই বাড়িতেই। হন হন করে উঠে যায় সারহান। শুভ্রার সংক্ষুব্ধ দৃষ্টি সেরাজের দিকে। অন্তরা কিছুটা আঁচ করতে পারলেও মুখ খুললেন না। জমির নিরুপায়। মোবাইলে কিছু একটা নিয়ে ব্যস্ত সারহান। তার পাশেই বসে আছে জান্না। হাতে তার কেমিস্ট্রি বই। যৌগ মৌলের ক্রিয়ায় ঘেঁটে আছে তার মস্তিষ্ক। কিছুই ঢুকছে না। তার উপরে সারহান আসায় স্কুল কোচিং সব বন্ধ। আচমকাই নিজের ঘাড়ে আর্দ্র ছোঁয়া অনুভব করে জান্না। সারহান লোকটা একটা মিনিটও শান্তিতে বসতে দেয় না। একটা কলাপাতা রঙের শাড়ি পরেছে জান্না। আবেগী গলায় সারহান ডেকে ওঠে, রজনীগন্ধা। জান্না অস্ফুটভাবে জবাব দেয়, হুম। আমার রজনীগন্ধা শুকিয়ে কেন যাচ্ছে? জান্না ভরাট চোখে তাকায়। মোহনীয় গলায় সারহান বলল, জানেন বাসি ফুল আমরা কি করি? ফেলে দিই। আমার রজনীগন্ধাকে ছাড়া তো আমি থাকতে পারবো না। নিজের যত্ন কেন নেন না আপনি? দুধে আলতা গায়ের রঙে কলাপাতা রঙের শাড়িতে সত্যি জান্নাকে আজ রজনীগন্ধা ফুলই মনে হচ্ছে। কিন্তু সারহানের কথার মানে সে বুঝতে পারে। তার এই সৌন্দর্যই তো সারহানকে তার কাছে টেনে আনে। কিন্তু এই সৌন্দর্য যখন শেষ হয়ে যাবে তখন বাসি রজনীগন্ধার মতো তাকেও ফেলে দেওয়া হবে। ভাবতেই বুক ভার হয়ে আসে জান্নার। এই মানুষটার সাথে থাকার জন্যই তো এত কথা মার খেয়েও এই বাড়িতে পড়ে আছে। এই বয়সী স্বামীকে খুশি রাখার কঠিন কাজ করছে, এত কষ্ট সহ্য করেছে। কিন্তু সারহান এসব কি বলছে? সত্যি তার সময় শেষ হয়ে আসছে। জান্নার চিন্তার ইতি ঘটে তার পেটের ব্যথায়। সারহান খামচি মেরে ধরেছে। চোখ ভরে আসে জান্নার। সারহান তার অধর ছোঁয়াতে থাকে জান্নায়ের শরীরে। ঠোঁট কামড়ে সব সহ্য করছে জান্না। ক্ষণে ক্ষণে ব্যথায় ঈষৎ কাঁপুনি দিয়ে উঠে তার দেহ পিঞ্জর। গাঢ় গলায় সারহান বলল, ছাদে কেন গিয়েছিলেন আপনি? নিজের গালে নিজের চড় মারতে ইচ্ছে হলো জান্নার। এখন বুঝতে পারছে সারহান এমন কেন করছে। ধরা গলায় বলল, বিশ্বাস করুন, আমি জাবিনকে দেখিনি, সত্যি বলছি। আমি কখন বললাম আপনি মিথ্যে বলছেন? আমি তো আগেই বলেছি আমি ছাড়াও এই বাড়িতে আরো 3জন পুরুষ আছে। তাদেরও যৌবন পিপাসা রয়েছে। তাই আমি আমার রজনীগন্ধাকে সাবধানে থাকতে বলেছি। আর ভুল হবে না, প্লিজ। যান এখান থেকে। জান্না অসহায় গলায় বলল। সারহান, সারহান সোয়াল শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলল, যান এখান থেকে, আমার চোখের সামনে থেকে যান। জান্নাত জানে এখন এখানে থাকলেই সর্বনাশ। তাই সে উঠে চলে যায়। ফস করে এক তপ্ত নিঃশ্বাস ফেলে সারহান। মেয়েটার নরম শরীর না ছুলে ঘুমিয়ে আসে না তার। নিজের কামনাকে অবদমন করে ঘুমানোর চেষ্টা করে সারহান। তার দু চোখ ক্লান্ত, বড্ড ক্লান্ত। মাথার ঠিক ওপরে ফ্যান ঘুরছে। সামনে থাকা কাঁচ দিয়ে দেখা যাচ্ছে পথচারীদের। কেউ একা তো কেউ সাথে সঙ্গী করে। সারহানের অক্ষি নিবদ্ধ সেদিকে। একটা ছেলে আর একটা মেয়ে পাশাপাশি বসে আছে ফুটপাতে। শহরাঞ্চলে এমনটা অহরহ হলেও মফস্বলে অনেকটা দৃষ্টিকটুতা। সারহান ফাঁকা হাসে। তার সামনে স্থির হয়ে বসে আছে জাবিন। ভীত দৃষ্টি তার, শ্রান্ত তার দেহ। সারহান তার দিকে তাকিয়ে মৃদু গলায় বলল, কেমন আছিস? ঠান্ডা গলায় প্রত্যুত্তর করে জাবিন। ভালো। সারহান গলার স্বর একটু তীক্ষ্ণ করে বলল, পাকে কি করছিলি তুই? ফাঁকা ঢোক গিলে যাবেন, কিন্তু কোনো কথা বলল না। চোরা চোখে এদিক ওদিক তাকায়। কঠিন গলায় সারহান বলল, কোল্ড ড্রিঙ্কস। জাবিন নিঃশব্দে মাথা হেলায়। সারহান ওয়েটারকে বলে দুটো কোল্ড ড্রিঙ্কস আর দুটো পাস্তার অর্ডার করে। যতক্ষণ ওয়েটার আসলো ততক্ষণ জাবিন নিচের দিকে তার দৃষ্টি নত করে রাখল। জাবিনের বুকের ভেতর খা খা রোদ্দুরে যেন তৃষ্ণায় ফেটে যাচ্ছে। শরীরের শিরা উপশিরা যেন রক্তপ্রবাহ থামিয়ে দিচ্ছে। স্মরণালী কাঁপছে মৃদু ছন্দে, কিন্তু আওয়াজ নিঃসরিত হচ্ছে না। সামনে রাখা কোল্ড ড্রিঙ্কস বেয়ে শীতল জল গড়িয়ে পড়ছে। সারহানদের টেবিলে একটা এক্সট্রা বাটি আছে। সারহান শক্ত গলায় জাবিনকে বলল, তোর মোবাইলটা দে তো। জাবিন থতমত খেয়ে যায়। ঘন ঘন নিঃশ্বাস ফেলে সামনে তাকায়। আকস্মিক সারহানের উচ্চ আওয়াজে কেঁপে ওঠে জাবিন। মোবাইলটা দে বলছি। নিজের পকেট থেকে কম্পিত হাতে মোবাইল বের করে জাবিন। অনেকটা অস্বস্তি, দ্বিধা, ক্রোধ আর ঘৃণা নিয়ে সারহানের হাতে মোবাইলটা দেয় জাবিন। তা হাতে নিয়ে সরু চোখে তার দিকে তাকায় সারহান। টেবিলের উপরে মোবাইলটা রেখে দুটো কোল্ড ড্রিঙ্ক দুই হাতে নিয়ে বাটির মধ্যে ঢালে। টেবিলে রাখা মোবাইলটা সেই বাটির মধ্যে চুবিয়ে দেয়। হতভম্ব হয়ে যায় সাবিন। তার মনে হলো কেউ তার কলিজা কেটে গরম পানিতে ছেড়ে দিয়েছে। দাঁত কিরমির করে এক হিংস্র চোখে তাকায় সারহানের দিকে, কিন্তু মুখে একটা শব্দও করল না। পাস্তার প্লেট থেকে ফক নিয়ে বাটির মধ্যে ঘোরাতে থাকে। সেদিকে নির্নিমেষ তাকিয়ে আছে জাবিন।
একটু শান্ত হয়ে চেয়ারে হেলান দিয়ে বসে সারহান। থমথমে গলায় বলল, জানাকে মামি কেন ডাকিস না তুই? ফোঁস ফোঁস করছে জাবিন, যেন জ্বলন্ত উনুন তার মাথায় জ্বালানো হয়েছে। দাঁতে দাঁত চেপে সারহান আবার প্রশ্ন করে, জানাকে মামি কেন ডাকিস না তুই? শক্ত ও দৃঢ় গলায় জাবিন বলল, ডাকবো। যা এখান থেকে। আজকের পর তোর মোবাইল ব্যবহার করা বন্ধ। যদি আমি তোকে আর কোনো দিন তোকে কোচিং ফাঁকি দিয়ে অন্য কোথাও যেতে দেখেছি, তাহলে সারা জীবনের জন্য তোর পড়ালেখাও বন্ধ। ওর এখান থেকে। সারহানের ধমকে দ্রুত সেখান থেকে উঠে যায় জাবিন। জাবিন শুভ্রার ছেলে, বয়সে সে জান্না থেকে বড়। বিয়ের এতদিন পরেও জান্নাকে জাবিন কখনো মামি বলে সম্বোধন করেনি। জান্নার সাথে এছাড়াও আরও একটা সম্পর্ক আছে তার, যা এই বাড়িতে জান্না আসার আগে ছিল। জান্নার ছাদে কাপড় মেলতে গেলে জাবিন তখন বাড়ির ভেতরে আসছিল। জান্নাকে ওই অবস্থায় দেখে নিজেকে সামলাতে পারেনি জাবিন, তাই তার কয়েকটা ছবি তোলে। সারহানের দৃষ্টি জান্নায়ের সর্বত্র। মোবাইলে রিংটোন বেজে ওঠে সারহানের। একরাশ ক্ষোভ আর বিরক্তি নিয়ে রিসিভ করে, সংক্ষুব্ধ গলায় বলল, এতবার কল কেন করছিস? ম্যাগনোলিয়া ধীর গলায় বলল, আমি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি সারহান। সারহান চোয়াল শক্ত করে ক্ষিপ্ত গলায় বলল, এত জ্বালা কেন তোর শরীরে? সহ্য না হলে পেছন ট্রেন নে। আর একবার যদি কল করেছিস তো সারা জীবনের মতো আমার চেহারা ভুলে যাবে। লাইন কেটে দেয় সারহান। তার দুই চোখ দিয়ে অগ্নিনালা বেরোচ্ছে। ছেলের গলে ঠাস করে এক চর বসায় শুভ্রা। জাবিন বিক্ষিপ্ত গলায় বলল, তোমার ওই ভাই জান্নাকে একদিন মেরেই ফেলবে। শুভ্র ছেলের গালে সচরে আরেকটা চর মেরে বলল, ভাই কিসের মামা বল। ওই সারহানকে আমি কোনোদিনও মামা বলবো না। ছোটবেলায় একবার এক্সামে ফেল করেছিল বলে জাবিনকে 3 দিন অন্ধকার ঘরে বন্দি করে রেখেছিল সারহান। সেই থেকে চাপা ক্ষোভ জন্মেছে সারহানের জন্য জাবিনের মনে। তা আগ্নেয়গিরি লাভার মতো উগরে উঠে যখন জান্নাকে বিয়ে করে এই বাড়িতে আনে সারহান। শুভ্রা খলবলিয়ে বলল, সারহান জানলে কি হবে জানিস? কি হবে? মেরে ফেলবে। এমনিতেও ওই সারহান কাউকে বাঁচতে দিবে না। ওর জন্য তোমাদের ভুগতে হবে, আর জান্নাকেও মরতে হবে। চুপ, একদম চুপ। জান্না মরুক বা বাঁচুক তাতে তোর কি? জাবিন চুপ করে থাকল। ঘরের দরজায় এক লাথি মেরে বেরিয়ে যায়। শুভ্রা ধপ করে নিচে বসে পড়ে। এই ছেলেকে নিয়ে প্রচন্ড ভয় হয় তার। এটাই কি তিথি সোনা? আম, আর এটা? কাঁঠাল। ভেরি গুড আমার সোনা পাখিটা। তিতি শুভ্রার 4 বছরের মেয়ে। এ বাড়িতে যদি কাউকে সবাই বিনা স্বার্থে ভালোবেসে থাকে তাহলে সে হলো তিতি। জান্না যখন এই বাড়িতে আসে তখন তিতি ছিল তার সারা দিনের সঙ্গী। গুটি কয়েক কাজ ছাড়া আর কোনো কাজ নেই জান্নার। নিজের পড়ালেখা আর তিতিকে নিয়েই কাটে তার দিন। তিথি সোনা, এটা কি বলো তো? নাশপাতি। ইয়ে, আমার তিথি সোনা সব পারে। জান্না তিতির গালে চুমু খায়। তার বিপরীতে তিতিও জান্নায় ঠোঁটে চুমু খায়। উচ্ছ্বলিত গলায় বলল, পরিমা, মামা কখন আসবে? জান্নাকে যেদিন প্রথম দেখে তিতি কিছুতেই তার কাছে আসতে চাইছিল না। তাই সারহান একটা পুরো রাত তাদের সাথে রাখে তিতিকে। চাঁদের আলোয় যখন জান্নাকে তিতি দেখে উচ্ছ্বাসিত হয় সে। সারহানকে জিজ্ঞাসা করতেই সে তিতিকে শিখিয়ে দেয় জান্নাকে পরিমা বলে ডাকতে। জান্নার বেশ পছন্দ হয় ডাকটা। তিতি যখন তার আধো আধো বলে জান্নাকে পরিমা বলে ডাকে, জান্নার সত্যি নিজেকে মা মনে হয়। নরম পায়ে ঘরে ঢুকে সারহান। তাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরে তিতি। সারহান ভাগ্নির চোখে মুখে অধ ছুঁয়ে বলল, কেমন আছে আমার দিদি মামনি? ভালো। সারহান এক বক্স চকলেট ধরিয়ে দেয় তিতির হাতে। প্রশ্ন করে, দিদি পাখির পড়া কি শেষ? হুম। তাহলে মামনির কাছে যাও। আচ্ছা। তিতি যেতেই কাউচে হেলান দিয়ে বসে সারহান। কলারটা পেছন দিকে ছড়িয়ে দেয়। চক্ষু মুদন করে থমথমে গলায় বলল, দাঁড়িয়ে আছেন কেন? জান্না নিঃশব্দে তার পাশে এসে বসে। নরম গলায় সারহান বলল, সন্ধ্যায় কিছু খেয়েছেন? জি, কোথায় ছিলেন আপনি? সারহান চোখ খুলে শক্ত দৃষ্টিতে তাকায়। মুহূর্তেই জান্নায়ের ঝলমলে মুখটা চুপসে যায়। একটা দীর্ঘ শ্বাস ফেলে সারহান বলল, আপনি এত পানসে কেন হয়ে যাচ্ছেন রজনীগন্ধা? জান্না মরিচা পড়া লৌহার মতো চেয়ে থাকে। সারহান আবার বলল, এখন ওর আগের মতো স্বাদ পায় না। শরীরে যত্ন নেন না আপনি। জান্না বড় বড় নিঃশ্বাস ফেলতে থাকে। অসহায় তার দৃষ্টি, স্থির তার দেহ পিঞ্জর। নিঃশ্বাসের গড়পড়তায় ওঠানামা করছে জান্নায়ের বুক। প্রগাঢ় দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে সারহান।
ধীর গতিতে সারহান তার হাত জান্নায়ের পেছন দিক থেকে ঘুরিয়ে জান্নায়ের ওদরে চেপে ধরে। আরেক হাত দিয়ে জান্নায়ের হাত টেনে তার বুকের উপরে শোয়ায়। জান্নায়ের অধর পল্লবে দীর্ঘ সময় মত্ত থাকে সারহান। পেশিবহুল দুই হাত দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরেছে জান্নাকে। জান্না তার বুকে আর পিঠে ব্যথা অনুভব করে, কিন্তু সারহানকে বাধা দেওয়ার ইচ্ছে বা শক্তি কোনোটাই তার নেই। দীর্ঘ সময় নিয়ে জান্নায়ের অধরামৃত শুষে তার গলা বুকে চুমু খেতে থাকে সারহান। সারহানের স্পর্শেই যেন কম্পন শুরু হয় জান্নায়ের শরীরে। নিজেকে শান্ত করে সারহান। স্থির দুই চোখে জান্নাকে দেখে। সারহানের ছোঁয়ায় উন্মাদ হয়ে উঠেছিল জান্না, কিন্তু সারহান থেমে যেতে নিজেকে বড্ড অসহায় লাগছে নিজের কাছে তার। সারহান অধর কোণে ভাঁকা হাসে। জান্নায়ের অবস্থা এখন জ্বলন্ত উনুন থেকে লাকড়ি সরিয়ে নেওয়ার মতো। দুই চোখ বুজে মৃদু গলায় সারহান বলল,